আচ্ছা, অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটা আমরা ওপেন করার পর কি করতে হয়, ফাইল থেকে একটা নিউ ডকুমেন্ট বা নিউ একটা আর্টবোর্ড নিতে হয়, তাই না? তো আমি একটা আর্টবোর্ড ওপেন করি। তো যেই 20 সেন্টিমিটার যে আর্টবোর্ডটা, এইটাই আমি এখানে যদি ডাবল ক্লিক করি এটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়েছে। তো Ctrl+0 যদি প্রেস করি এই আর্টবোর্ডটা একেবারে আমার মিডলে চলে আসবে। মানে আমার যদি এটা এই যেরকম জুম ইন জুম আউট একটু এরকম করা থাকে বা এটা যদি বেশি জুম করা থাকে, আমি যদি Ctrl+0 প্রেস করি এটা অটোমেটিক আমার একেবারে ডিসপ্লেতে ফিট হয়ে যাবে মাঝ বরাবর। ঠিক আছে, এটা শর্টকাট কি Ctrl+0। তারপর আমরা যদি একটু যদি এইখানে আর একটু দেখি যে সিলেকশন টুল দেন লাইন টুল, তো আমরা এই রেক্টেঙ্গেল টুল সম্পর্কেও জানি, এগুলোর ভিতরে কি কি আছে এগুলাও কি পারি জানি। তো আমাদের এর পরের টুলটা কি, এটা হচ্ছে ব্রাশ টুল। এটার নাম পেইন্ট ব্রাশ টুল। তো এই ব্রাশ টুলেরও মোটামুটি ভালোই কাজ আছে। এই ব্রাশ টুলটা আসলে কি, আমরা রং মিস্ত্রিদেরকে কি রং করতে দেখছি, এরকম দেয়ালগুলো যে রং করে তাদের কাছে কিন্তু রঙের একটা ব্রাশ থাকে। হ্যাঁ, রঙের কিন্তু একটা ব্রাশ থাকে অনেকটা, ওই জল রং করতে গেলেও ব্রাশ দ্বারা করতে হয়। তো এই যে দেখেন এই ব্রাশের আইকনটা কি দেখা যায় ডিসপ্লেতে, এই ব্রাশের যে আইকনটা এটা কিন্তু ওই ব্রাশ। তো এখন আমি যদি এটা এইভাবে করি, যেভাবে করি ঠিক ওইভাবেই এটা কি, এটা এই যে এটা পেইন্ট ব্রাশ টুল। আমি কি এটা কি ব্রাশ আমি যেভাবে ইচ্ছা ঠিক সেইভাবেই এই ব্রাশ টুল দ্বারা কি করতে পারি, ড্র করতে পারি। আমি চাইলে আমার নামটাও এখানে লিখে ফেলতে পারি, তাই না? তো এইটাই মূলত লিখে ফেলতে পারলাম আমার ব্রাশটা দিয়ে। এরকম কেউ কি আমরা পাসপোর্ট অথবা সম্ভবত ভোটার আইডি কার্ডের আবেদন করছেন, কি ভোটার আইডি কার্ড আছে আপনার? ভোটার আইডি কার্ডে আবেদন করছেন? আচ্ছা, যাই হোক, পাসপোর্ট ভোটার আইডি কার্ডের ক্ষেত্রে যখন এগুলো আমাদের ছবি তোলা হয় তখন আমাদের সিগনেচার নেই, একটা একটা কলম দেয়। ওইটা কিন্তু আমাদের এই যে কালি বের হয় এই কলম না, ওইটা কি কলম, ওইটা হইলো একটা ডিজিটাল কলম, যেটা কিনা একটা ট্যাবের উপরে লিখতে হয় বা একটা ডিসপ্লের উপরে লিখতে হয়, তাই না? আমার এইখানে গ্রাফিক ট্যাব আছে, আমি দেখাবো পরবর্তী ক্লাসে গ্রাফিক ট্যাব কাকে বলে। এই ব্রাশ টুল দ্বারা আমরা গ্রাফিক ট্যাবেরও কাজ করতে পারি। মানে গ্রাফিক ট্যাব ব্যবহার করে এই যে এখন যে এই ব্রাশটা নড়তেছে না, ও আমরা ডিসপ্লেতে খেয়াল করি হাত পরে চুলকাই, এই গ্রাফিক ট্যাবটাতে এই ডিসপ্লেটা পুরোপুরি আসবে। দেন গ্রাফিক ট্যাবের মধ্যে একটা ব্রাশ আছে বা কলম আছে, একটা পেন এরকম একটা কলম আছে। গ্রাফিক ট্যাবের কলমটা মূলত এই টাইপের হয়, ওইটা মূলত আমি দেখাবো কলমটা কিরকম। তো ওই কলমটা মূলত আমি কলমটা যদি এভাবে নাড়ি উপরে, তো এই মাউসটা এখন কিন্তু আমি মাউসটা নাড়তেছি, এখন কি নাড়তেছি, মাউস নাড়তেছি। তো মাউস নাড়তেছি, তো গ্রাফিক ট্যাব যদি আমি এভাবে নাড়ি তখন এই গ্রাফিক ট্যাবের যে পেনটা বা কলমটা যদি আমি নাড়ি তো এইভাবে এটা নড়বে। সেমভাবে আমি এখন মাউস দ্বারা করতেছি, তো মাউস এভাবে কি নড়তেছে, তাই না? এখন মাউস আমি নাড়াইতেছি বা ক্লিক দিই নাই, যদি আমি লেফট ক্লিক করি তো এটা কি আর্ট হইতেছে না, ড্র হইতেছে না। কলম দিয়ে দাগাইলে যেরকম হয়, পেন্সিল দিয়ে ছোট বাচ্চাদেরকে যদি আমরা কলম হাতে দিই ওরা এইভাবে কি দাগায় না, খাতাটা পুরো ভরে ফেলে না দাগায়া, তো এরকম ভাবে কি আমি দাগাইতে পারলাম না। এটা মূলত কি ব্রাশ টুলের কাজ। তো এখন এই ব্রাশ টুলের মধ্যে যে শুধুমাত্র পেইন্ট ব্রাশ টুলের মধ্যে যে শুধুমাত্র এই যে এইরকমই হবে তা কিন্তু না। এইখানে আছে ব্রাশ, এইখানে একটা ঝুড়ি আছে, এই যে ঝুড়ির মতো লাগে না, এটা কি ব্রাশেস, অনেকগুলা ব্রাশ। তো আমি যদি এইটা নেই, এখন যদি আমি ব্রাশ ড্র করি, দেখেন এটা কিরকম, এই ব্রাশটা কিরকম হইল না, এটা কিন্তু স্মুথ না, এটা হলো কি একটু খোকরা টাইপের, গ্রাঞ্জি টাইপের, এটা পরবর্তীতে আরো বুঝতে পারবেন। অথবা আমি যদি এই যে এখানে প্যাটার্ন ব্রাশ দেই, দেখেন কিরকম, ওই যে জিন্সের প্যান্টের সেলাই আছে না, ওর মতো লাগতেছে না, ওর এই জিন্সের প্যান্টের সেলাই দ্বারা তৈরি করা হয়েছে, দেখেন বুঝতে পারেন, ডিসপ্লেতে কি দেখা যায়। তারপর আমি যদি এটা দেই, এটা দিয়ে দেখি এটা কিরকম হয়, এই যে দেখেন কিরকম হইল, তাই না? আমরা চাইলে এইরকম ব্রাশ এগুলা যে ড্র করতেছি এখান থেকে যে ব্রাশ নিয়া, এটা তো মূলত পেইন্ট ব্রাশ টুল, আর আমরা এখান থেকে একটা ব্রাশ নিতেছি,
ব্রাশ নিতেছি, ব্যাপারটা হয়েছে কি ওই যে রং করার যে ব্রাশগুলা বা যে তুলি বলে, তুলি আমার এখন মনে পড়ছে, তুলি বলে, ব্রাশ বলে বা তুলি বলে, ওই তুলিগুলা কোনোটা আছে যে মাথাটা সরু, কোনোটা আছে যে বেশি মোটা, কোনোটা আছে মিডিয়াম, কোনোটা আছে চ্যাপটা, তাই না? ওই তুলিগুলা ধারা যেটা চ্যাপটা ওইটা দ্বারা একরকম ড্র হইব, যেটা সরু ওইটা দ্বারা চিকুন লাইন ড্র করা যাইব, যেটা কিনা বড় সেটা দ্বারা বড় মোটা লাইন ড্র হইব, তাই না? এরকম। তো এইখানে ঠিক আমরা চাইলে এইখানে এই যে এগুলো আছে না, এক একটা ব্রাশ বা তুলির মতো কাজ করে। এই যে আমরা দেখেন কিভাবে করে আমি এক একটা কি এক এক রকম হইতেছে না। তারপর আবার যেটা নর্মাল বেসিক যেটা, সেটা নর্মালি ওই বেসিক যেটা এটা কাজ করতেছে না। আচ্ছা, এটা থেকে বের হতে হবে। তারপর যদি আমি সিলেক্ট করি, দেন যদি আমি বেসিকটা নেই, তাও এটা হইতেছে না, তার মানে এইখান থেকে ক্লিক করে নিতে হবে। তো এখন দেখেন হইতেছে, তাই না? বুঝতে পারি আমরা কিছু, আমি কিভাবে দাগাদাগি আঁকাকে করতে পারতেছি না। তো মূলত আমি যে কাস্টম ভাবে দাগাইতেছি বা র্যান্ডম ভাবে দাগাইতেছি, আসলে এইটা দাগ করতে এইভাবে দাগাবো না। আমরা মূলত এইগুলা দ্বারা ড্র করব। কি করব? ড্র করব, ডিজাইনের কাজগুলো করব। তা আমি যদি একটু খেয়াল করি, এইখানে ব্রাশেসের এইখানে অনেকগুলা ছোট ছোট পয়েন্ট আছে। এই প্রথমটা হয়েছে একটা, এটার নাম আছে, এইখানে নাম হয়েছে 5 পিটি রাউন্ড, তারপরে 15 পিটি রাউন্ড, তারপরে 3 পিটি ওভাল, এভাবে করে কয়েকটা নাম আছে। তো এই ওভালটার দ্বারা যদি আমি দেখি এটা কি হয়, এই ওভালটা দ্বারা কি আমি দেখি এই পাশটা কিন্তু চিকুন হয়েছে, এই পাশটা মোটা হয়েছে, তাই না? এর মানে হয়েছে আমি যদি ওই কলম দিয়া দাগাই, দেখবেন আমাদের কাছে অনেক সময় জেল পেন থাকে। কি পেন থাকে? জেল পেন। কি বুঝি? এই রকমের কিছু পেন থাকে না, জেল পেন, যেটা দ্বারা লেখলে মোটা কালি আসে, জোরে জাতা দিলে বেশি মোটা হয়ে যায় লেখাটা, আস্তে জাতা দিলে একটু চিকুন করে আসে, তাই না? ওইটা হইলো মূলত এরকম কাজ করে। আমাদের যে গ্রাফিক ট্যাবের যেই কলমটা, ওইটা কলমটার মধ্যে যদি আমরা জোরে প্রেসার দেই তাইলে কি মোটা দাগ আসবে, যদি আমরা আস্তে প্রেসার দেই তখন ওইটা চিকুন দাগ আসবে। বুঝতে পারছি? যেরকমটা এইখানে হয়েছে, এই যে চিকুন মোটা। তো এটা মূলত এইভাবে। তো মাউস দ্বারা তো আর আমরা ওই প্রেসার দিতে পারি না, জাতা দিতে পারি না, কলম দিয়ে তো জাতা দিতে পারি না, তোদের কাজ করবে না, প্রেসার কাজ করবে না এই জায়গায়। তো এটা মূলত ওইভাবে কাজ করে। আমি গ্রাফিক ট্যাব দিয়া পরবর্তী ক্লাসে খেয়াল করে দিয়েন, আমি গ্রাফিক ট্যাব বের করে দেখাবো, এন্ড দেন পরবর্তী ক্লাসটা আমাদের গ্রাফিক ট্যাব নিয়েই করানো হবে, ঠিক আছে? আর এখন যদি আমি দেখি আরো আমাদের যে অন্যগুলা যে ব্রাশগুলো আছে, দেখছেন কোনোটা মোটা কোনোটা চিকুন। আমি এখানে এইটা আছে, এটা আরো চিকুন, এর চাইতে চিকুন হইলো এইটা, ঠিক আছে না? চিকুন মোটা, এভাবে আমরা চাইলে নিজের ইচ্ছা মতো ব্রাশ নিয়ে নিতে পারি। এভাবে আমরা ব্রাশও বানাইতে পারি। তো ব্রাশ বানানোর জন্য কিভাবে ব্রাশ বানাবো এটাও আমি পরবর্তী ক্লাসে গ্রাফিক ট্যাবের মাধ্যমে দেখাবো, তাহলে কিনা আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। তো আজকের এই ক্লাসে আমরা এই অন্যগুলো একটু দেখি। এই বল্ব ব্রাশ টুল, এটা যদি একটু দেখি, এটাও মূলত ব্রাশ টুলের মতনই একটা। তো এইটা দ্বারা আচ্ছা যাই হোক, এই দুইটার সিমিলার কাজই ব্রাশ টুল। তো এখন আমরা এই ব্রাশ টুলটা মূলত আজকে তো টুকিটাকে দেখলাম, আমরা চাইলে এটা দ্বারা মাউস দ্বারা করতে পারি, যেহেতু আমাদের গ্রাফিক ট্যাব নাই কারো, ওই ক্ষেত্রে আমরা মাউস দ্বারা করতে পারি। তো আমার কাছে একটা গ্রাফিক ট্যাব আছে, ওইটা দ্বারা আমি কালকে দেখাবো আরো সুন্দরভাবে যে গ্রাফিক ট্যাবটা দেখতে কিরকম হয়, ওইটা দ্বারা কিভাবে কাজ করে, এটাই। তো আমরা এই ব্রাশ টুলটা রেখে এখন আমরা এখানে অন্য একটা টুলে আসি, যেটার নাম কি শেপার টুল, পেন্সিল টুল, স্মুথ টুল, পাথ ইরেজার টুল, জয়েন্ট টুল, তাই না? এইখানে আমরা কি শিখছিলাম? পেন টুল পাইলাম, কি ব্রাশ টুল, এখন আবার পাইলাম কি এখানে পেন্সিল টুল। কি পেন মানে কি কলম, আবার পেন্সিল মানে ওই যে লেখালেখি করে যে পেন্সিল, আবার আমরা ব্রাশ টুলও পাইলাম। তিনটা টুল সিমিলার। পেন টুল দ্বারাও আমরা কি এরকম করে অঙ্কন করতে পারি, পেন্সিল টুল দ্বারাও আমরা এইভাবে অঙ্কন করতে পারি, ব্রাশ টুল দ্বারাও এইভাবে আমরা অঙ্কন করতে পারি। তিনটাই সিমিলার টুল। মূলত পেন টুলটা একটু ডিফারেন্স, কারণ পেন টুলটা হচ্ছে আমাদের ক্লিক করে পয়েন্ট আইনাই করতে হয়, আর পেন্সিল টুল আর ব্রাশ টুল দুটাই সিমিলার। কিন্তু পেন্সিল টুলটা হচ্ছে সরু কাজ করার জন্য, চিকুন কইরা দাগাদাগি করার জন্য বা লেখালেখি করার জন্য অথবা কোনো ডিজাইন করার জন্য, আর ব্রাশ টুলটা হচ্ছে
যেটা কিনা মোটা বা মানে ব্রাশের কাজগুলো তো আমরা বুঝি, কখন ব্রাশ লাগে আর কখন পেন্সিল লাগে। পেন্সিলের দাগগুলো হয় চিকুন, ব্রাশের দাগগুলো হবে মোটা, তাই না? এটাই। আর ব্রাশ টুল দ্বারা আমরা মূলত প্রেসার দিলে চিকুন হবে, প্রেসার দিলে মোটা হবে, আবার প্রেসার হালকা দিলে চিকুন হবে, এইরকম ভাবে করা যায় গ্রাফিক ট্যাবের মাধ্যমে। তো আমরা যদি পেন্সিল টুলটা একটু দেখি, এখানে এই পেন্সিল টুলটা দ্বারা আমরা এখানে লেখালেখি করতে পারি চাইলেই, তাই না? আমরা পেন্সিল টুলটা দ্বারা এখানে লেখালেখি করতে পারি। এই যে পেন্সিল টুলের যেই লেখাটা বের হয়েছে, এই লেখাটা কি একবার চিকুন হয়েছে না? এটাকে চাইলে আমরা মোটাও করতে পারি। কীভাবে মোটা করতে পারি? এই যে এখানে যে স্ট্রোক কালার, এখানে পিটি লেখা না, এইখান থেকে আমরা যদি একটু এটার পিটি বাড়াই তাইলে এটা মোটা হবে। মোটা হইতেছে? মোটা হয়েছে না? তো এইভাবে করে আমরা পেন্সিল টুলের মাধ্যমে কি করতে পারি? ড্র করতে পারি। তো আমি যদি একটু কিছু ড্র করি, লাইক মূলত পেন্সিল টুল এগুলো দ্বারা কি ড্র করে, এগুলো দ্বারা ড্র করে মূলত আমরা যদি একটু আমাদের গুগলে একটু দেখি, ক্যাট লাইন আর্ট, এই যে এই টাইপের ডিজাইনগুলো কি আমরা দেখছি? এই টাইপের ডিজাইনগুলো আমরা দেখি না? অনেক সময় গেঞ্জির মধ্যে থাকে, তাই না? অনেক সময় নানানভাবেই তো এই টাইপের ডিজাইনগুলো থাকে না? এই সব ডিজাইনগুলো মূলত করার ক্ষেত্রে আমাদের পেন্সিল টুল, ব্রাশ টুল এগুলা ব্যবহার করা হয়, পেন টুল এগুলো আমরা ব্যবহার করতে পারি। তা আমি যদি একটু এটার অপাসিটি একটু কমায় দেই, সবসময় আমরা একটার উপরে ড্র করার ক্ষেত্রে আমরা অপাসিটি কমে এটাকে কন্ট্রোল 2 দ্বারা লক করব, তাহলে আর এটা নড়াচড়া করবে না, এটা লক করে দিছি। তো এখন আমি যদি এই পেন্সিল টুলটা নেই, নেওয়ার পর যদি এখানে স্ট্রোক কালারটা একটু বাড়াইয়া দিই যাতে কিনা এটা মোটা হয়, তারপর আমার কাছে যদি আমি এটা এইভাবে কইরা পেন্সিল দ্বারা যদি এইভাবে এভাবে কি আমরা চাইলে কি ড্র করতে পারি না? আমি যেহেতু মাউস দ্বারা করছি খুব দ্রুত, এই জন্য এটা এরকম হয়েছে। আপনারা মাউস দ্বারা করলেও আস্তে আস্তে করবেন, অথবা আপনারা এই যে জুম করে একটু অর্ধেক অর্ধেক করবেন, তাইলে অর্ধেক অর্ধেক কইরা দেন কি করবেন, দেন এইভাবে কইরা যাইবেন, তাহলে কি হবে বুঝতে পারছেন? এটা গ্রাফিক ট্যাব দিয়ে করতে বেটার, অথবা এই যেভাবে জুম করার পর মাউস দ্বারাই আমরা চাইলে করতে পারি, এভাবে আস্তে আস্তে নিয়ে। এই যে আগের তুলনায় এখন একটু বেটার হয়েছে না? চাইলে আমরা এটারে যদি একটু কমায় দেই, চিকন করি, হইতেছে, তাই না? তো এখন একটা জিনিস খেয়াল করি আমরা, এই যে পেন্সিল টুলটা যে আমরা ড্র করলাম, এখানে যদি আমি আরেকটু এই কানটা সহ ড্র করি, ধরলাম এই পর্যন্ত করলাম। তো এই যে এইখানে দেখেন, এইখানে একটা লাইন, এইখানে একটা লাইন, দুইটা না? এই দুইটাকে আমরা চাইলে কি করতে পারি? জয়েন করায় দিতে পারি। কিভাবে? এই দুইটাকে চাইলে জয়েন করতে পারি কিভাবে? এই যে এইখানে জয়েন টুল আছে, জয়েন টুলের মাধ্যমে আমরা এই যে দুইটাকে কি করলাম? জয়েন করাই দিলাম। এখন এটাকে ধরলে পুরোটাই ধরা হয়ে যাইতেছে, বুঝতে পারলাম? এই পেন্সিল টুলের ভিতরেই কি 5 নাম্বারটা জয়েন টুল, ঠিক আছে? জয়েন টুল দ্বারা কি করতে পারি? দুইটা লাইন, দুইটা অবজেক্টকে জয়েন করাই দিতে পারি। জয়েন হয়ে গেছে না এখন? কিন্তু দুইটা আলাদা আলাদা ছিল, এই যে আমি কন্ট্রোল জেড দিছি, পিছনে এসে পড়ছে, দুইটা আলাদা আলাদা না? বুঝতে পারেন কি আপনারা? আমি কি এই দুইটাকে একসাথে কইরা এইভাবে কইরা জয়েন করাই দিতে পারলাম। এখন কি জয়েন হয়ে গেছে না? অথবা আমরা চাইলে রাইট ক্লিক কইরা এখানে জয়েন লেখা আছে, জয়েন দিলে হয়ে যায়। কিন্তু জয়েন দিলে এটা মূলত এই যেরকম দেখেন এখানে কোনাকানি বাড়াইছে, তো এই জয়েন না দিয়া আমরা এইখান থেকে জয়েন টুলটা নিয়ে এইভাবে করে একটা টান দিলেই, এইটা একটু জুম করে একটু যদি টান দেই তাইলে কি জয়েন হয়ে যাইব। তো এখন আমার কাছে মনে হইতেছে না এটা চোক্কা হয়ে গেছে গা, চোক্কা চোক্কা মনে হইতেছে না? ইব্রাহিম ভাই এটা চোক্কা লাগে না? শাকিল দাদা চোক্কা লাগে না? এটাকে স্মুথ করতে হইব। এই পেন্সিল টুলের ভিতরেই একটা দেখলাম না আমরা যে স্মুথ টুল, এই যে স্মুথ টুল, এই স্মুথ টুলটা নিয়ে যদি আমি স্মুথ করি, দেখি জুম কইরা যদি স্মুথ করি, এই দেখেন স্মুথ করার পরে কি এরকম ভাবে কি বের হইতেছে না এইগুলা? এখন দেখেন এটা কি এখন আর চোক্কা আছে? একটু আগে কি এরকম এইরকম এরকম এই যে চোক্কা ছিল না? একটু আগে এরকম চোক্কা ছিল না? এই যে চোক্কা দেখা যায় না? চোক্কা একটু আগে প্রথমে ছিল এই যেরকম, তারপরে জয়েন করার পর হইলো এরকম চোক্কা, তারপর আমি একটু ওই স্মুথ করলাম, এখন এরকম স্মুথ হয়ে গেছে। স্মুথ হয়েছে না? তো বুঝতে পারলাম কিভাবে স্মুথ করতে হয়, জয়েন করতে হয়, তারপরে পেন্সিল দ্বারা ড্র করতে হয়। তো এইগুলো মূলত আমাদের ড্র কইরা কইরা হাতগুলা ক্লিয়ার করতে হইব। মূলত যেহেতু আমরা মাউস দ্বারা করবো, তো আমরা যদি এই আস্তে আস্তে এইভাবে করি তাইলে আমাদের হাতটা ক্লিয়ার হবে, বুঝতে পারছি?
এভাবে করলে কি হাতটা ক্লিয়ার হবে। অনেক সময় আমরা মাছ ড্র করতাম ছোটবেলায়, কিভাবে আমি তো ভুইলা গেছি এগুলা। এভাবে কইরা আমরা মাছ বা কি পাখি ড্র করা যায়, সম্ভবত এইভাবে কইরা পাখি ড্র করি। মাছ ড্র করার জন্য এইভাবে নিয়া বানাইতে পারেন নাই? আচ্ছা যাই হোক, এই যে দেখেন এইভাবে কইরা কি আমরা ছোটবেলায় ইলিশ মাছ ড্র করছি না? তো আমি কি পেন্সিল টুলটা দ্বারা আমরা কি রুই মাছ, কাতলা মাছ, ইলিশ মাছ ড্র করে ফেলতে পারি। এটা নিয়ে পরবর্তীতে আমরা একটা শেপ বিল্ডার দ্বারা কাইটা দিব। তো এইটা মূলত আমি যদি এইখান থেকে নেই, তখন হয় কি ওই বাহিরের গুলা করে নেই, মানে এই জায়গায় লাইগা যায় আর বাকিগুলা ডিলিট হয়ে যায়। তো মূলত এটা আমাদের এইভাবে কইরা পেন্সিল টুলটা এইভাবে নিতে হবে। নিলে কি হবে, আমাদের পরবর্তীতে দুইটাকে সিলেক্ট কইরা এখানে একটা শেপ বিল্ডার টুল আছে, এই শেপ বিল্ডার টুল আলটা ধইরা মাউসের এইভাবে করে কাইটা দিতে হবে, তাহলেই বাকিগুলা কাইটা যাবে। ঠিক আছে? তো এখানে যদি আমরা চাই মাছ ড্র করলাম কিভাবে, এখন আমরা ব্রাশ টুল দ্বারা এইবার এখানে একটু দেই, ব্রাশ চোখ ড্র করি, চোখ ড্র করে দিলাম। তো এইভাবে কইরা করতে পারলাম না। তো এইগুলোর মধ্যে আবারই থাকে না, যেমন মাছের মধ্যে লেজ থাকে, এভাবে এটা মাঝখান দিয়ে একটা কাটা থাকে। এভাবে ছোটোবেলায় আমরা কি ড্র করছি না, পাখি ড্র করতাম, মাছ ড্র করতাম। এখন আমি এগুলো মানে আসলে আমি ড্র এগুলো তেমনভাবে করি না, এক্ষেত্রে আমার মাথায় আসে না, ড্র করি না। তো আমরা এইগুলো ড্র করার জন্য কি করতে পারি, মূলত এইখানে আসতে পারি, আইসা লিখতে পারি যে FISH ফিশ লাইন আর্ট, ফিশ লাইন আর্ট লিখলেই এটা চলে আসবে। এই যে দেখেন আমরা মূলত এই টাইপের একটা ড্র করতে চাইছিলাম, এই যে এইরকম দেখেন। এটা কি এভাবে করে কি আমরা চাইলে আমরা যদি এটার উপর দিয়ে হাত ঘুরাই, কয়েকবার যদি প্র্যাকটিস করি, আমাদের কি হয়ে যাবে না? বুঝতে পারতেছি আমরা? হ্যাঁ হ্যাঁ, গুগলে আইসা ফিশ লাইন আর্ট লেখা সার্চ দিলে এটা চলে আসছে। এখান থেকে কপি ইমেজ দিয়ে এখানে আইনা Ctrl+V দ্বারা পেস্ট করি, তাইলেই চলে আসে, তাই না ইব্রাহিম? এইভাবেই তো আমরা পেস্ট করে নিয়ে আসতে পারি। তো পেস্ট করার পর এটা তো দেখেন একেবারে একেবারে কালো, একবার কালারফুল আছে। এটার এইখানে উপরে অপাসিটি লেখা আছে, অপাসিটিটা এখান থেকে কমাইয়া আমাদের কত 20%, 24-25% করলে তখন এটা এইভাবে হইলো। তারপরে অপাসিটি কমানোর পর এটাকে ধইরা Ctrl+2 দ্বারা লক করে দিতে হবে। লক মানে কি, সিলেক্ট করে রাইট ক্লিক কইরা এখান থেকে লক করতে পারি। লক কই, এখানে লক থাকতো, কারণ আমি একটু আগে লক করে আনলক করছি, এই কারণে রিডু লক লেখা আছে। অথবা আমরা সম্ভবত এইখান থেকে রাইট ক্লিক করে তো লক করছি, অথবা Ctrl+2 দ্বারা লক করা যায়। লকটা কোথায় আছে? আচ্ছা যাই হোক, এইখানে লকটা আমি খুঁজে পাচ্ছি, এই যে এইখানেই মূলত এইখানেই লক থাকে, লক আনলক। যেহেতু আমি একটু আগে লক করছি, এই কারণে এখানে শো করতেছে লক অপশন না থাইকা বলতেছে রিডু লক, মানে আবারও লক করো। তা আমি Ctrl+2 দ্বারা লক করে দিলাম। ঠিক আছে? লক অপশনটা যদি আমি দেখতে চাই, তাহলে এইভাবে দেখতে হবে। এই যে এইটা তো নতুন অবজেক্ট, এটাকে আমি লক করছি, করি না, এটাকে রাইট ক্লিক করলে এই দেখেন লক লেখা আছে। লক কোথায়? লক এখানে লক লেখা থাকার কথা। অথবা আমরা যদি এইখান থেকে এডিটে আসি, আচ্ছা যাই হোক, এইখানে লকটা তো আমি খুঁজে পাচ্ছি না। এটা এই যে লক অবজেক্টের মধ্যে এইখানে লক লেখা দেখতে পাচ্ছেন, লক, এই লক এখানে লেখা আছে। এইখান থেকে আমরা কি লক করতে পারি। আসলে এই লক Ctrl+2 লক করতে কি করতে হবে, প্রথমে সিলেক্ট করতে হবে যেই অবজেক্টটা, সেটা সিলেক্ট করে Ctrl+2 তে প্রেস করতে হবে, তাইলেই লক হবে। তো এই অবজেক্টটা আমার সিলেক্ট করি, আগে সিলেক্ট করে Ctrl+2 তে প্রেস করি, এটা লক হয়ে গেছে। লক মানে কি, এটা ধরা যাইব না, এটা আর কি ধরা যায়, আর ধরা যাইব না। এখন এই মাছটাও ধরা যাইব না, কারণ কি আমি এগুলা লক করে রাখছি। ঠিক আছে? যদি এরকম করে কোনো সময় বাইরে যায়, এটাকে আবার টান দিয়ে এখানে নিলে নীল হবে, নীল নীল হইলে সাইডে দিলি এটা আবার বসে পড়বে। ঠিক আছে? তারপরে সেদিন কি হয়েছে, কালকেই তো ইব্রাহিম আমাকে মেসেজ দিল যে ওর নাকি এই টুলসগুলো চলে গেছে। এই টুলসগুলো এইভাবে করে চলে যায় অনেক সময়। এটা যায় কি এফের মধ্যে প্রেস দেওয়ার কারণে, এফে ভুলক্রমে এফে প্রেস হইলেই এটা চলে দেবো। তারপর আমার আবার এফে প্রেস করতে হইব, যদি এরকম আসে আবার এফে প্রেস করতে হবে, যদি এরকম আসে আবার এফে প্রেস করতে, তাইলে আয়া পড়বো, তাইলে আবার এরকম আসে পড়বো। ঠিক আছে? তো আমরা এইটার উপরে যদি পেন্সিল টুলটা ড্র করার চেষ্টা করি, তো পেন্সিল টুল নিয়ে এইভাবে কইরা আমাদের সুন্দর মতো কইরা এইভাবে সময় নিয়ে
ড্র করতে হবে, মানে যে যত সময় দিবে তার তত খুব দ্রুত তত সুন্দর ডিজাইন হবে, বুঝতে পারছি? তো এইখানে আমাদের এটাকে স্ট্রোক কালার দেওয়ার জন্য এটাকে কি করতে পারি, এভাবে বাড়াইতে পারি, ঠিক আছে? বুঝতে পারছি? এইভাবে কইরা আমরা কি পেন্সিল টুল দ্বারা করতে পারি, এবং আমরা চাইলে এটা ব্রাশ টুল দ্বারাও কি করতে পারি। ব্রাশ টুলটা নিয়ে এখান থেকে যদি আমরা এইভাবে কইরা ব্রাশ দিয়ে ড্র করি, এইভাবে কইরা কি আমি চাইলে কি একটু সময় বেশি লাগে, এটা কি পুরোটা ড্র করতে পারবো না? তো আপনাদের কাজ হয়েছে কি এরকম একটা মাছ ড্র করে দেওয়া, গুগলে সার্চ দিবেন ফিশ লাইন আর্ট, তারপর আসবে, তারপর কি মাছ ড্র করে দিবেন, ঠিক আছে? মাছ ড্র করে দিবেন কি দিয়া, পেন্সিল টুল দিয়ে 3টা মাছ ড্র করবেন, আর 3টা না 2টাই ড্র করেন, একটা পেন্সিল টুল একটা ব্রাশ টুল। তো এভাবে কইরা কইরা এই যে ছোটো ছোটো এগুলা, এইটাকে ছোটো করার জন্য কি করতে, এই ছোটো ব্রাশটা নিয়ে যদি আমি এভাবে কইরা দাগাই তাহলে তো আমার হয়ে যেতেছে। একটু সময় নিয়ে যদি আমি করি তাহলে আমার খুব দ্রুত হবে, সময় নিয়ে আমি তো তাড়াতাড়ি করতেছি তাই এরকম হইতেছে, খুব সুন্দর হবে যদি আমি সময় নিয়ে করি, ঠিক আছে না? আমরা কি বুঝতে পারলাম তা আসলে মাছটা কীভাবে ড্র করতে হয়? তারপরে এখান থেকে আমরা চাইলে এটাকে টান দিয়ে দেখতে পারি যে কীরকম হয়েছে, এটা কি একটা মাছের আকৃতি আসছে না? তার মানে কি যদি আমরা একটু সময় নিয়ে করি তাহলে এইরকম সুন্দর আমাদের আসবে, এরকম সুন্দর একটা ড্র হবে, ঠিক আছে না? এরকম সুন্দর ড্র হবে না যদি আমি একটু সময় নিয়ে করি। তো এইটাই মূলত। তো কতক্ষণ, 20 মিনিট। তারপর এখানে স্মুথ টুলটা তো বুঝলামই, তারপর এই পাত ইরেজার টুল, এই পাত ইরেজার টুলটা আসলে কি, আমরা পাত কাকে বলি, পাত তো বুঝি তাই না? কালকে আমরা বুঝলাম না সেদিন পাত কাকে বলে, একটা ওই লাইনটাই হইলো পাত, তাই না? এখন আমি যদি এখানে এই পাত ইরেজার টুল দ্বারা পাত ইরেজার টুল নেওয়ার পর যদি এখানে এভাবে করে ইরেজ করি, দেখি এই দেখেন ইরেজ হইতেছে না? এই যে পয়েন্টগুলো আছে না, এগুলাই একটা পাত। এই যে ডট, যেটা যেখানে আমি পেন টুল দ্বারা পয়েন্ট হয়েছিল, 4টা কোনা হয়েছিল আমার, 4টা ডট, ওই 4টা ডটই হয়েছে কি 4টে পাত, পাত সিলেকশন করি যে আমরা। তো ওইটাই মূলত এই যে দেখেন আমি কি এই ইরেজ কইরা কইরা ইরেজ করতে পারতাছি না, এই যে ইরেজ হইতেছে না, এটা ভুল করাম, আমি একটু বেশি দিয়ে ফেলছি, পরে কি আমি এইভাবে কইরা টাইনা টাইনা ইরেজ করতে পারি না? হইতেছে ইরেজ, আমরা কি বুঝতে পারতেছি কীভাবে ইরেজ করি? ঠিক এইভাবে কইরা কি আমরা পাত ইরেজার টুল দ্বারা ইরেজ করতে পারবো। তারপরে আছে কি শেপার টুল, এই শেপার টুলটা আসলে কি, শেপার টুল দ্বারা আমরা একটা শেপ তৈরি করে ফেলতে পারি। যে আমি যদি দেখি শেপার টুল ডিড নট আন্ডারস্ট্যান্ড ইওর, আমি একটু কন্ট্রোল জেড দিয়ে একটু ব্যাকে যাই, দেখি এখান থেকে যদি আমি শেপার টুলটা নেওয়ার পর শেপার টুলটা দিয়ে মূলত আমরা এইভাবে শেপগুলোকে এডিট করতে পারি, বাট শেপার টুলটা তেমনভাবে আমার ইউজ করা হয় না, তো এই কারণে আমি এটার একজ্যাক্ট মানে ইউজটা বুঝতেছি না। মূলত এখানে অনেক টুল আছে, সব টুল তার ইউজ করা হয় না, মূলত যেগুলা নর্মাল টুল বেশিরভাগই মূলত আমাদের ইউজ করা হবে এই কি বলে এই পেইন্ট ব্রাশ টুল এটা। আর ইরেজ করার ক্ষেত্রে আমি যে একটু আগে দেখাইলাম, এখান থেকে আমরা কি করতে পারি, কোথায় যেন এই পাত ইরেজার টুল, মূলত এইটা দ্বারাও ইরেজ করি না, ইরেজ করার জন্য আরেকটা টুল আছে অলরেডি, ইরেজার টুল। এই ইরেজার টুল দ্বারাই মূলত কি আমরা ইরেজ করি, এভাবে দিলে এই যে ইরেজ হয়ে যায়, ইরেজ হয় না, তো ওইটা দ্বারা মূলত ইউজ করি না, ভিতরে ছিল এই জন্য দেখাই দিলাম। এভাবে আমরা কি ইরেজ করতে পারি না ইরেজার টুল দ্বারা, এটা আলাদা একটা টুল। তো এইখানে কি কি আছে, শেপার টুল, পেন্সিল টুল, স্মুথ টুল, পাথ ইরেজার টুল, আর হলো জয়েন্ট টুল। এই শেপার টুলটা বাদ দেই, আর বাকিগুলো তো মূলত আমরা সবগুলো পেন্সিল টুল, স্মুথ টুল, পাথ ইরেজার টুল, এগুলো তো জয়েন্ট টুল, এগুলো তো বুঝলামই। তারপর আমরা যদি একটু ইরেজার টুলে আসি, এই পাশের ডাইন পাশেরটা যেটা ইরেজার টুল, এই ইরেজার টুলের কাজটা আসলে কি, আমি আর এখানে এটা ইরেজ করতে হইব, তো এটা ইরেজ করার জন্য আমি ইরেজার টুলটা নিয়ে এভাবে ইরেজ করে দিতে পারলাম। ইরেজ হয়েছে না, ইরেজ মানে কি মুছে ফেলা, বা আমরা যে ইরেজার বা রাবার যেটা দ্বারা যে ইরেজ করি পেন্সিল দিয়ে আঁকলে বা কিছু দিয়ে লেখার পরে যে ইরেজ করতে হয়, ওইটা মূলত ইরেজার টুল। দেখেন ইরেজ হয়ে যায় না, যেদিক দিয়ে টান দেয় সেদিক দিয়ে কি কাইটা ইরেজ হয়ে যায়, ঠিক আছে? এটা মূলত ইরেজার টুলের কাজ। এই ইরেজার টুলের মধ্যে আরেকটা আছে যে নাইফ টুল, বা কি বলে ওই ছুরির মতো টুল আছে না,
ওই গার্মেন্ট সেকশনে যে নাইফগুলো দ্বারা যে কাটাকাটি করে এরকম। তো এই নাইফ টুল দ্বারা মূলত এখানে কাইটা ফেলা যায়। কীভাবে একটু বোধহয় সিলেক্ট করে নিতে হবে। আমি যদি সিলেক্ট করে নেই, তারপর নাইফ টুলটা নেই, এভাবে যদি কাইটা দেই, আচ্ছা এটা তো লাইন, এই কারণে হয়তো হয় নাই। তো আমি এখান থেকে একটা বক্স নেই, বক্স নেওয়ার পর বোধহয় হইতে পারে। এই নাইফ টুল দ্বারাও তেমনভাবে আমাদের কাজ করা হয় না, মূলত ইরেজার টুলটাই ব্যবহার করা হয়, আর শেপ বিল্ডার টুল ইউজ করি আমরা। এখানে অনেক টুল আছে, এই দেখেন আমি নাইফ টুল দ্বারা কাইটা এটাকে দুইটা বানায় ফেলতে পারলাম না। ওইটা তো ছিল একটা মানে লাইন ছিল, এই কারণে ওটা হয় নাই। তো এইখানে কি হয়েছে না, একটা বক্স নেওয়ার পরে এই বক্সটাকে আমি নাইফ টুল দ্বারা মনে করি যে এটাকে পেপার দিলাম, টান হয়ে গেল কি 2 ভাগ হয়েছে। নাইফ টুল, নাইফ মানে তোমরা বুঝতেছি সিজার বলে যে, বা ওই যে কেসি বেলেট টাইপের, ছুরি টাইপের, হ্যাঁ ছুরি, ছুরি দ্বারা কি আমরা একটা 2 ভাগ করে ফেলতে পারলাম না। তো এটা আসলে এটাও তেমনভাবে লাগে না, মূলত আমরা ইরেজার টুল ব্যবহার করি। আর যদি আমাদের এরকম কখনো লাগেও যে আমাদের এটা 2 ভাগ করতে হইব, তো আমি কি করি দেখেন, আমরা কি করি, আমরা এখানে একটা লাইন নিব, লাইন নেওয়ার পর এইখান থেকে দুইটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার দিয়ে এটাকে একটা প্লাস দিব, এটাকে একটা প্লাস দিব, তারপর আমাদের এটা হয়ে গেছে। কিন্তু এটা আর কি কালারটা চলে গেছে, তো কালারটা আমি দেওয়ার জন্য আইডপার দিয়ে এই কালারটা দিয়ে দেই। আর এখানে যে আমাদের লাইনটা ছিল ওই লাইনটা ডিলিট করে দেই, এটা দুইটা ডিলিট করে দেই। দেখেন আমার এটা কি 2 ভাগ হয়ে গেছে না, শেপ বিল্ডার দিয়ে 2 ভাগ হয়ে গেছে। মানে আমরা কয়েকভাবেই একটা কাজকে আমরা কয়েকভাবে করতে পারি। তো এই ক্ষেত্রে আমরা মূলত যেইটা রেগুলার ইউজ করি, শেপ বিল্ডার, পাথফাইন্ডার, এগুলাই রেগুলার লাগে। পরবর্তীতে আমরা শেপ বিল্ডার, পাথফাইন্ডার সম্পর্কে আরও বিস্তারিত জানবো, ঠিক আছে। আর কাজ করতে করতে তো আমরা আরও এক্সপার্ট হবই। তো এই নাইফ টুল, এর মধ্যে আছে আরেকটা কি সিজার টুল। এই সিজার টুল দ্বারাও মূলত আমরা তেমনভাবে কোনো কাজ করি না, বা আমাদের তেমন দরকার হয় না। তারপর একটু দেখি যে সিজার টুল দ্বারা কি করা যায়। নাইফ টুল আর সিজার টুলের সিমিলারই আমি, আচ্ছা সম্ভবত নাইফ টুল দ্বারা কি করলাম আমরা, এরকম একটা অবজেক্ট যেটা কিনা ফিল কালারের, এটাকে কাইটে ফেলতে পারলাম। সম্ভবত সিজার টুল দ্বারা মূলত এটা কাটা যাবে। দেখি কি বলে, প্লিজ ইউজ দ্য সিজার টুল অন এ সেগমেন্ট অর অ্যান আনকর পয়েন্ট বাট নট অ্যান ইন্ড পয়েন্ট অফ এ পাথ ডন্ট শো। আনকর পয়েন্ট কি, আনকর পয়েন্ট আমরা আগের ক্লাসটাতে এভাবে কইরা কি করছিলাম না, এভাবে করে আমরা বক্স করছিলাম না পেন টুলের মাধ্যমে। তো আনকর পয়েন্ট বলতে আমরা কি বলছিলাম, এই যে চারখানিতে 4টা পয়েন্ট, এই যে একটা, এই আমি একটু ধরি, ধরার পর ডাইরেক্ট সিলেকশন টুলে যাই, এই যে পয়েন্টটা, এটার নাম কি, উপরে নিলে আনকর লেখা ওঠে, এই পিঙ্ক কালারের একটা আনকর। আমি যদি একটু জুম করি, আনকর লেখা ওঠে না, এই যে ANCHOR আনকর, তাই না, আনকর লেখা ওঠে, এইটাই মূলত কি আনকর পয়েন্ট, বুঝতে পারছি। তো এখন এই আনকর পয়েন্টের মধ্যে যাই এটা টান দিতে গেছে। আমি যদি এই যে সিজার টুলটা নিয়া এই আনকর পয়েন্টের উপরে রাইখা ক্লিক দেই, ভাইভাবে কি কয়, প্লিজ ইউজ দ্য সিজার টুল অন এ সেগমেন্ট অর অ্যান আনকর পয়েন্ট বাট ডু নট ইন পয়েন্ট। আমি যদি এটার মাঝখানে একটা অ্যাড আনকর পয়েন্ট নেই, এইখানে নেওয়ার পর সিজার টুলটা নেওয়ার পর এইখানে আনকর পয়েন্টে একটা ক্লিক দেই, ও এই যে কাজটা হইতেছে, মানে আমি বুঝতেছিলাম না, আমি খেয়াল করতেছিলাম না। এই যে দেখেন, আসলে সিজারের মানে কি, কাইটা 2 ভাগ করে ফেলা, তাই না। এটা কেসির কাজ কি, আসলে 2 ভাগ করে ফেলা কাইটা। তো এইখানে যদি আমরা একটু খেয়াল করি, এটা আমাদের কি একটা বক্স না, এটা আমাদের কি একটা বক্স না। এখন আমরা যদি এইখানে একটা আনকর পয়েন্ট নেই, এই অলরেডি এখানে আনকর পয়েন্ট আছে, তো আমাদের এই বক্সটার আনকর পয়েন্ট অলরেডি আছে, এই যে এখানে একটা আছে, এইখানে একটা আছে। তো আমি এইটাকে এই যে এইখানে আনকর পয়েন্ট মানে এইখান থেকে এইখান পর্যন্ত কাইটা এতটুকু অংশকে ফালাই দিব। তো কীভাবে করতে পারি, এটা করার জন্য আমি কি করতে পারি, এখানে সিজার টুলটা নিয়ে এই আনকর পয়েন্টের উপরে একটা ক্লিক দিব, আর এই আনকর পয়েন্টের উপরে একটা ক্লিক দিব। ওকে, ক্লিক দেওয়ার পর এই যে দেখেন, এটাকে আমি কি কাইটা 2 ভাগ করে নিয়ে আইতে পারলাম না, হয়েছে। এটা কি এখান থেকে সুইটা গেছে না, মানে দরজা একটা বানিয়ে ফেলছে না, দরজা। তো এইটা মূলত কি এই সিজার টুলের কাজ। তো সিজার টুল আর নাইফ টুলের মধ্যে তো পার্থক্য বুঝলাম। সিজার টুল দ্বারা আনকর পয়েন্টের উপরে কাজ করতে হইব, আর নাইফ টুল দ্বারা কি একটা ফিল কালার দেওয়া কোনো একটা অবজেক্টের উপরে কাজ করতে হইব, তাইলে ওইটা কাটবো, তাছাড়া কাটবো না। আর ইরেজ টুল দ্বারা তো বুঝলাম যে কোনো কিছু, এটা ফিল হোক আর স্ট্রোক হোক, ইরেজ টুলটা নিয়ে জাস্ট খালি উপরে টান দিলেই এটা কি হয়ে যায়, এভাবে কইরা মুছা যায়, যে কোনো কিছুই মুছা ফেলা যায়, বুঝতে পারছি। কিন্তু
ওই অবজেক্টটা আমাদেরকে সিলেক্ট করে রাখতে হইব। আমি যদি এটাকে ধইরা এখন ইরেজ টুল দিয়ে এভাবে টান দেই, এটা কাটা যাইতেছে। বাট এরকম যদি হয় যে আমি এইটা সিলেক্ট করে রাখছি আর ইরেজ টুল এটার উপরে নিয়ে সারাদিন পোষাই, তারপরেও কি কাটবো না, কারণ আমার সিলেক্ট করা আছে এইটা, এখন এইটা দিলে কাটবো। যদি আমি কোনোটাই সিলেক্ট না করি তখন আবার যেটার উপরে নিয়ে টান দেবো সেইটাই কাটবো। বুঝতে পারছি? এটা মূলত একটা ট্রিক্স। কারণ অনেক সময় আমরা এই ইরেজ টুল নিবো কিন্তু আমাদের কাজ করতেছে না, কারণ কি আমরা অন্য একটা অবজেক্ট বোধহয় সিলেক্ট করে রাখছি, তো এটা সিলেক্ট করে রাখছি বাট আমরা ইরেজ টুল দিয়ে এইখানে এই করতেছি, কাজ করবো করবো না, এইখানে দিলে কাজ করবে। ঠিক আছে, বুঝতে পারছি? ইরেজ টুল, সিজার টুল, নাইফ টুল, তিনটা টুলেরই কাটাকাটির কাজ, মুছামুছির কাজ। ঠিক আছে, তারপরে এইখানে আসছিল কি পেন্সিল টুল, স্মুথ টুল, পাত টুল, এগুলো তো বুঝলামই। এইখানে এই দুইটা টুল বুঝলাম। তো আজকের মতো আমরা এই দুইটা টুলই দেখি, কারণ এইগুলোর মধ্যে একটু কিছু কাজ আছে। আবার এই যে পেইন্ট ব্রাশ টুলটা দেখলাম, এইটাও আমরা এই তিনটাই আমরা একটু প্র্যাকটিস করি। রেক্টেঙ্গেল নেই, লাইন নেই, নেওয়ার পর এগুলোকে কাটি, ইরেজ করি, তারপরে নাইফ টুল দিয়ে এটাকে কাটি বা স্মুথ করি, যে কোনো কিছুই করি, আমরা সবগুলা একটু প্র্যাকটিস করি। এই পর্যন্ত সবগুলা টুল আমরা কি প্র্যাকটিস করবো আজকে, বা প্র্যাকটিস করতে থাকি এখন। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত, আধা ঘন্টা হয়ে